সুপরিকল্পিতভাবে যাকে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হয়রানি করা, মামলা দেওয়া, মামলা বাণিজ্য করা কিংবা পারিবারিকভাবে হেনস্থা করা, বিপদে ফেলানো, এগুলো কি শুধু ইউনূস সরকারের শাসনামলেই হয়েছে? বিএনপি সরকারের শাসনামলে হচ্ছে না? অবশ্যই হচ্ছে। প্রতিনিয়ত অনেক সাধারণ লিবারেল পরিবারগুলোকেও আওয়ামী লীগের ট্যাগ লাগানো হচ্ছে, যারা জিন্দিগিতে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং এ অংশগ্রহণ পর্যন্ত করে নাই, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। ঠিক যেভাবে শুধুমাত্র দেশের কথা বলার কারণে আমার গায়ে আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয়েছিল, মিথ্যে মামলা দেওয়া হয়েছিল, ঠিক একই ভাবে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী, কোনো কোনো ক্ষেত্রে অনেক আইনজীবীদের মতো পেশাজীবী মানুষদেরকেও এই সেম হয়রানির শিকার হতে হচ্ছে বর্তমান বাংলাদেশে। এখন বলতে পারেন, ভাই হঠাৎ করে এই ধরনের কথা কেন বলছেন? দেখেন, সাম্প্রতিক সময়ে একজন আইনজীবী কিন্তু এই ধরনের হেনস্থার শিকার হয়েছে। আপনারা সবাই জানেন প্রিন্স মামুন এবং লায়লার কাহিনী, এবং সেইটা নিয়ে একটা আইনজীবী কিন্তু ভাইরাল হয়ে গেছে, যার নাম অ্যাডভোকেট কামরুজ্জামান লিজা। তিনি আওয়ামী লীগের কোনো দলীয় পারপাস সার্ভ করার মতো কিংবা আওয়ামী লীগের কোনো লয়ার প্যানেলের সাথে কিংবা আওয়ামী লীগের আইন সংক্রান্ত কোনো কমিটিতে নাই, কিংবা অতীতেও আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম মিছিল মিটিং এ তাকে দেখা যায়। সে কিন্তু সামাজিক ভাবে পেশাগত জায়গা থেকে অ্যাডভোকেট হিসেবে কাজ করেছে এবং তার হাজবেন্ড বিচার বিভাগের একটা ঊর্ধ্বতন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এখন কথা হচ্ছে, তিনি ভাইরাল হয়েছেন হচ্ছে প্রিন্স মামুন এবং লায়লার ডিভোর্স সংক্রান্ত লয়ার হিসেবে, এবং তিনি সামাজিকভাবে পরিচিত সেইটা নিয়ে। এখন সাম্প্রতিক সময়ে রামিসা হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর যখন ধর্ষণ এবং নারীদের সেফটি নিয়ে আলোচনা ওঠে, কথা ওঠে, সেই সময় তিনি অ্যাডভোকেট হিসেবে, একজন নিউট্রাল পার্সন হিসেবে, নিরপেক্ষ মানুষের বা নিরপেক্ষ নাগরিক হিসেবে তিনি মিডিয়াতে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে নারী হিসেবে তিনি সেফ ফিল করছেন না। কারণ রামিসার এই ঘটনাটা সামনে আসার পর কোন নারী নিজেকে নিরাপদ দাবি করেছে বলেন তো? কেউই করেনি। তো তারই ধারাবাহিকতায় তিনি নাগরিক হিসেবে তার মত মিডিয়াতে প্রকাশ করেছে, এবং আজকে 2 মাস পরে আইসা সেই ক্লিপ কাইটে নিয়ে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে যখন সম্প্রচার করা হলো এবং উপরে ক্যাপশন দেওয়া হলো যে নারীরাও নিরাপদ না, এই ব্যাপারটা নারী আইনজীবী হিসেবেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আমি দেশে নিরাপদ বোধ করি না, সত্যি নিরাপদ বোধ করি না। আজকে আমাদের দেশে আমার মনে হয় আমি রাস্তায় বের হয়েছি, আমি বাসায় আছি, আমি নিরাপদ না। আমি রাস্তায় বের হচ্ছি, আমি নিরাপদ না। আমি কোথাও নিরাপদ না। আমাদের দেশের অবস্থাটা খুবই অনিরাপদ হয়ে গেছে। আমার আপনাদের মাধ্যমে আমি দেশের সরকারকে আমি জানাতে চাই যে আসলে দেশের জনগণ নিরাপদ না। একটু নিরাপত্তা ব্যবস্থাটা একটু জোরদার করা উচিত। তথ্য তো মিথ্যা না, তথ্য তো সত্য যে নারীরা এখন ধর্ষণের ঝুঁকি নিয়ে দিন পার করছে, এটা তো সত্য। তা না হলে রামিসা, আসিয়া এরা মরছে কেন? এরা তো শিশু, কিন্তু নারী হওয়ার কারণে তারা ধর্ষণের শিকার হচ্ছে এবং তারা মারা যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো দলীয় রাজনীতি চলে না, এটা কিন্তু সার্বজনীন ভাবে প্রত্যেকটা নারীর সেফটির নিশ্চয়তা হিসেবে প্রশ্ন ওঠে যে একটা নারীর সেফটি বাংলাদেশে কতটুকু আসছে এবং রাষ্ট্র কতটুকু নারীদের সেফটি এনশিওর করছে, এটাই তো। কিন্তু এইটাকে নিয়ে এখন রীতিমতো সুপ্রিম কোর্ট অঙ্গনে ঝল ঘোলা করছে কারা? ওই জুলাইপন্থী সন্ত্রাসীরা, যারা পেশায় আবার অ্যাডভোকেট। বৈষম্য বিরোধী আইনজীবী প্যানেলের হয়ে তারা কাজ করে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা নাম শুনেছেন, কোটা না মেধা, কোটা না মেধা, ওইটারই একটা শাখা অর্গানাইজেশন আছে কোর্টে, যেটা হচ্ছে বৈষম্য বিরোধী আইনজীবী প্যানেল নামে পরিচিত। এবং এই বৈষম্য বিরোধী আইনজীবী প্যানেল কি করেছে জুলাই আন্দোলনে? খেয়াল করে দেখবেন, ছাত্রছাত্রীদের উস্কানি দেওয়ার জন্য সিভিল ড্রেসে আইসা মিছিলের মাঝখানে ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিয়া রীতিমতো পুরো জুলাই আন্দোলনে উস্কানি ছড়িয়েছে। আর এটার একটা অংশ কিন্তু সারা হোসেন এবং মঞ্জুরুল মতিনের টিম মিলেমিশে বাস্তবায়ন করেছে হাইকোর্টে রিটের মাধ্যমে। সেটা আপনারা আমরা সবাই জানি, কিন্তু আমরা কিন্তু এদের সম্পর্কে জানি না। যারা এই যে বৈষম্য বিরোধী আইনজীবী প্যানেল হিসেবে কাজ করেছে তাদের ব্যাপারটা কিন্তু আমরা জানি না। তারা কিন্তু সিভিল ড্রেসে এসে মিডিয়ার সামনে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। চলেন একজন অ্যাডভোকেটের বক্তব্যটা শুনে আসি। জুলাই আন্দোলনের সময় তিনি সিভিল ড্রেসে এসে কি বক্তব্য দিয়েছিলেন। যেমন মেট্রো রেলের জন্য ওনারা কাঁদে না, এই পুলিশের ড্রেসের জন্য 2 দিন পর কাঁদতো, তারপর বলতো আমার বাচ্চারা এগুলো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। না, আপনার সন্তান ধোয়া তুলসীর পাতা, তারা রাষ্ট্রীয় সম্পদ ছুঁয়েও দেখেনি, মেট্রো রেল এমনি এমনি পড়ছে। আর কারে সন্তান বলেন? আপনার পাশের টারে? এগুলো তো সব জুলাই সন্ত্রাস। এগুলারে আপনার সন্তান বলেন? এগুলো আপনার সন্তানের বয়সী। শুধুমাত্র উস্কানি দেওয়ার জন্য আন্দোলনের মাঝখানে এই সমস্ত মহিলা অ্যাডভোকেটরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, ইউনূসের এজেন্ডা পারপাস সার্ভ করার জন্য সিভিল ড্রেসে কাজ করেছে। ইনি বৈষম্য বিরোধী আইনজীবী প্যানেলের অন্যতম
সহযোদ্ধা হিসেবে জুলাইপন্থীদের পক্ষ হয়ে এখনো কাজ করছেন এবং অতীতে তিনি জুলাই আন্দোলনে কি করেছেন সেটার ক্লিপ তো মাত্র দেখলেন। এই মহিলা এখন কোর্টের ভিতরে ওই লিবারেল আইনজীবীদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিয়া বিভিন্ন জায়গায় অনেক সিনিয়র আইনজীবীদেরকে, বার কাউন্সিলের অনেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে ভরকাচ্ছে, যাতে করে আদালতে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর আইনজীবীরা মাথাচাড়া দিয়ে থাকতে পারে এবং লিবারেল মাইন্ডসেটের আইনজীবীরা ঝরে পড়ে যায়। সেজন্যই তাদের এই প্রচেষ্টা। রাইসা, খাদিজা, রিয়া, আশা, আজমিনা, এদের গুলো কি কারণে এখনো চার্জশিট আসতেছে না? এখন রামিসা হত্যাকাণ্ড নিয়ে তিনি অনেক বড় বড় কথা বলেন। রামিসা হত্যাকাণ্ডের পরিস্থিতি আজকে কেন তৈরি হয়েছে? তোদের ওই জুলাই অপকর্মের কারণে হয়েছে। তোদের এই জুলাই অপকর্মের কারণে আজকে রামিসা ধর্ষণের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এখন তুমি ক্যামেরার সামনে এসে সাধু সাজো। লিবারেল দেখলে তাদের ভয় লাগে যদি এরা আওয়ামী লীগ বের হয়ে যায়। এরই মাঝে ওই ধর্ষণের ওই ক্লিপটা যখন আওয়ামী লীগের পেজ থেকে সম্প্রচারিত হয়েছে তখন তা সরাসরি আওয়ামী লীগ ট্যাগ লাগানোটা সহজ হয়ে গেল। ঠিক সেভাবেই অ্যাডভোকেট কামরুজ্জামান লিজার পরিবারকে আওয়ামী লীগ ট্যাগ লাগায় হয়রানি করা হচ্ছে এবং তার হাজবেন্ডের সরকারি চাকরি নিয়ে পর্যন্ত টানাটানি পড়ে গেছে। বাস্তবতা ঘাটলে জানা যায় তারা কখনোই কোনো প্রকার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারা সার্বক্ষণিকভাবে লিবারেল একটা সরকারি চাকুরিজীবী ফ্যামিলির যেভাবে থাকার কথা সেভাবেই ছিলেন। একই সাথে পেশাগত জায়গায় কর্মজীবী নারী হিসেবে অ্যাডভোকেট কামরুজ্জামান লিজা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বাইরে অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। এখন সামাজিক সাংস্কৃতিক সংগঠনটা কি? আবৃত্তি, নাট্য, অভিনয়, এবং সেই প্রমাণগুলো কিন্তু তার অতীতের ফেসবুক পোস্টগুলো দেখলে কিন্তু বোঝা যায়। এখন ভাই সমাজ নিয়ে কথা বললেও আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিবেন, রাষ্ট্র নিয়ে কথা বললেও আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিবেন, নিরপেক্ষতার জায়গা থেকে মত প্রকাশ করলেও আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিবেন। এটা তো নিছক মামলা বাণিজ্যের উদ্দেশ্য ছাড়া আর অন্য কিছু না। রাষ্ট্র তো এইভাবে চলে না, চলতে পারে না। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যক্তিগত ওপিনিয়ন আছে, সেটা সে মিডিয়াতে দিতে পারে। তার মানে এই না যে সে আওয়ামী লীগের হয়ে। কেউ নারীর সেফটি নিয়ে কথা বললো সার্বজনীন ভাবে এবং সেই ক্লিপটা নিয়ে সরাসরি আওয়ামী লীগ তার পেজ থেকে প্রচার করলো, তার মানে এই না যে ব্যক্তিটা সাক্ষাৎকার দিছে সে আওয়ামী লীগ হয়ে গেল। বিষয়গুলো বুঝতে হবে। খেয়াল করে দেখেন, এখন কারো কোনো ভিডিও যদি সার্বজনীন ভাবে সবার জন্য অ্যাকসেপ্টেন্সি হয়, ওটা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ পেজ থেকে যদি শেয়ার করে, তাহলে কি সে সার্বজনীন নেতা হয়ে যাবে? তাহলে কি সে বঙ্গবন্ধুর উপরে হয়ে যাবে যে না এটা সব দলের অ্যাকসেপ্টেন্সি আছে? এই রামিসা হত্যাকাণ্ড হলো, রামিসা হত্যাকাণ্ডের বিচার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত রাজনৈতিক দল আছে সবাই চেয়েছে এবং সবার পেজ থেকে রামিসার বাপের কিন্তু সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। তার মানে কি রামিসার বাপ কি ন্যাশনাল লিডার হয়ে যাবে? সে কি সার্বজনীন ভাবে সবার অ্যাকসেপ্টেন্সির জায়গায় চলে আসবে? মোটেও না। সুতরাং এগুলো বুঝতে হবে। কেউ একজন ব্যক্তিগত মত প্রকাশ করলো, সেটাকে আরেকটা পলিটিক্যাল পার্টি তার প্রচারের জায়গায় বা তার টপিকের জায়গা থেকে তার অফিসিয়াল পেজ থেকে প্রচার করে দিল, মানে ওই ব্যক্তিটা আওয়ামী লীগের হয়ে গেল? নট লাইক দ্যাট। পার্টি সেই ভিডিওটা প্রচার করেছে মানে ওই ভিডিওর ভিতর যে ইনফরমেশনটা আছে, তথ্যটা আছে, যে মতটা আছে, সেই মতের জায়গাটাকে ওই পার্টি সমর্থন করে। বিএনপি কি এটা অস্বীকার করতে পারবে যে সে নারী সেফটি চায় না? জামাতকে এটা অস্বীকার করতে পারবে যে সে নারী সেফটি চায় না? সবাই তো চায় নারী ধর্ষণ মুক্ত বাংলাদেশ হোক, এটা সবাই চায়। ধর্ষণ মুক্ত বাংলাদেশ হোক কিংবা নারীদের সহিংসতা নির্যাতন মুক্ত বাংলাদেশ হোক, এমন কোন পলিটিক্যাল পার্টি বলতে পারবেন না যে সে চায় না। সবাই চায়। তাহলে তার মত প্রকাশের জায়গা থেকে সে মত প্রকাশ করেছে মিডিয়াতে রামিসা হত্যাকাণ্ডের সময়, সেই ক্লিপটা নিয়ে আরেকটা রাজনৈতিক দল প্রচার করলো নারীর সেফটি এবং নিরাপত্তার জায়গার ওই ইস্যুটাকে অজুহাত ধরে। তার মানে এই না যে ওই আইনজীবী ওই পলিটিক্যাল পার্টির হয়ে গেল। সুতরাং শুধু শুধু একটা পরিবারকে হয়রানি করা উচিত না। আমি আহ্বান জানাবো যারাই হয়রানি করছেন এই পরিবারটাকে, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের সবার ঘরে মা বোন আছে, মা বোনের সেফটির কথা কিন্তু আপনারাও চিন্তা করেন। তো সেই জায়গা থেকে চিন্তা করেন না কথাটা কি বলেছে, এখন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়লো, সেই প্ল্যাটফর্মের দায়ভার তো মত প্রকাশকারী নেবে, তাই না? তো সেই জায়গাটা একবার চিন্তা করে, তথ্যের জায়গাটা একটু চিন্তা করেন। হিংসা দিয়ে কখনো জীবন চলে না। হিংসা না করে সম্ভব হলে তথ্যের সঠিক প্রয়োগ করেন, তথ্যের জায়গাটা বাস্তবের সাথে মিলায়া যেভাবে সমাজকে ভালো কিছু দেওয়া যায় সেই চিন্তা করেন। শুধু শুধু একটা পরিবারকে হয়রানি করা এটা নিছক জুলুম ছাড়া কিছুই না। আর নিশ্চয়ই জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলা, তো সেই যে ধর্ষণ ঘটনাটা আমরা আমাদের চোখে যখন ঘটনাটি আসে সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারি, তখন আমরা সর্বোপরি মানে আমাদের চোখে এসেছে শিশু রামিসার খণ্ডিত মরদেহ। শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, তার লাশটাকে, তার মাথাটাকে দেহ থেকে আলাদা
করে ফেলা যে লাশের ছবিটা, সেটা আমাদের চোখের সামনে এসেছে। এবং আমার মনে হয় যে আমি তো একজন মা, আমার মনে হয় এই ঘটনাটা বা এই ছবিটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে বিশেষ করে মায়েদেরকে, যে মায়েদের সন্তান আছে এবং কন্যা সন্তান আছে, সেই মায়েদেরকে বিশেষভাবে কষ্ট দিয়েছে। এবং সেই কষ্টটা আসলে মানে এতটাই কষ্ট পেয়েছি ওই লাশের ছবিটা দেখে, সেটা আসলে আমার মনে হয় না সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নেই। মানুষ যখন একটা বিষয় নিয়ে ভয়েস রেজ করে, মানুষ যখন একটা বিষয় নিয়ে কথা বলে, মানুষ যখন উদ্বিগ্ন হয়, উৎকণ্ঠা প্রকাশ করে, তো সেই প্রতিবাদের প্রেক্ষিতেই আমাদের কিছু গণমাধ্যম কর্মী, আমাদের ভাইয়েরা, ওনারা একদিন আমাকে সাক্ষাৎকার নিতে চাইলেন। তখন জানতে চাইলেন এর বিচার কি হওয়া উচিত আপনি মনে করেন। সর্বোপরি আমি তখন যে উত্তরগুলো করেছিলাম, তাদের বিভিন্ন প্রশ্ন ছিল, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমি তাদের উত্তরগুলো সেই প্রশ্নের আলোকেই দিয়েছিলাম। এবং তো তখন আমি বলেছিলাম, আমি উৎকণ্ঠা প্রকাশ করেছিলাম, আমি বলেছিলাম যে আসলে আমরা তো মা হিসেবে, আমি তো কর্মজীবী একজন মহিলা, আমার বাচ্চাদেরকে যখন আমি বাসায় রেখে আসি, তখন আমি আসলে আমার সন্তানদের নিরাপত্তার ব্যাপারে খুব বেশি উদ্বিগ্ন থাকি। এটাই ছিল আমার বক্তব্যের ভাষা, একদম মূল বক্তব্যের ভাষাই ছিল এটা। এবং আমার সেই যে বিশাল একটা সাক্ষাৎকার, একেবারে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। সম্প্রতি 2 দিন আগে একটা বিষয় আমার চোখে এসেছে, এবং আমাকে যারা ভালোবাসেন, আমার যারা বন্ধু আছে, আমার আত্মীয় আছে, আমাকে যারা ভালোবাসে, ভালো জানে, তারা হঠাৎ করে 2 দিন আগেই আমাকে নিউজের একটা লিঙ্ক আমাকে শেয়ার করা শুরু করলেন। এবং সেই লিঙ্কে প্রবেশ করে আমি দেখতে পারলাম যে শিরোনামটা এরকম ছিল যে মানে বাংলাদেশে নিরাপদ বোধ করছে না আইনজীবী হয়ে, এরকম একটা শিরোনামে। তো আসলে আমার মনে হলো যে এই জায়গাটা আমার ক্লিয়ার করা দরকার যে আমি কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্যটা দেইনি, এবং যারা আমার বক্তব্যটা প্রচার করেছে তারা কোনো প্রকার অনুমতি নিয়ে আমার বক্তব্যটা প্রচার করেনি। তাহলে এই যে কর্মজীবী এই নারীটাকে সরাসরি আওয়ামী লীগ ট্যাগ লাগায় হয়রানি করা হচ্ছে, তার হাজবেন্ড সরকারি চাকরিজীবী, আওয়ামী লীগ ট্যাগ লাগায় হয়রানি করা হচ্ছে, এটা তো সরাসরি জুলুম। আর এই ধরনের জুলুমের কারণে কিন্তু অনেকে অনিচ্ছা সত্ত্বেও আওয়ামী লীগ হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। যেমন আমার কথা ধরি, আমি সবসময় দেশের পক্ষে এবং জুলাই আন্দোলনের এই মেটিকুলাস ডিজাইনটাকে এক্সপোজ করে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমাকে জোরপূর্বক মিথ্যে মামলা দিয়ে সরাসরি ধাক্কা দিয়ে রাজনীতিতে ফালানো হতো, ধাক্কা দিয়ে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেওয়া হতো। আমি তো সির্ফ ইউটিউবিংটাই মন দিয়ে করছিলাম, আমাকে কেন ধাক্কা দিয়া আওয়ামী লীগার বানায় দেওয়া হলো? ওই মামলা বাণিজ্য করতে যায়, ওই যে ওদের মেটিকুলাস ডিজাইনটা যেন এক্সপোজড না হয়, এটার জন্য আমি তো আমার দেশের রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী কথাগুলোই বলতাম, আমি আমার দেশের রাজনীতিকে বিশ্লেষণ করতাম। সেই জায়গা থেকে সরাসরি এখন বাধ্য হয়ে আমাকে বানাতে হচ্ছে ভিডিও দেশের স্বার্থে, দলের স্বার্থে এবং নিজের সেফটি এনশিওর করার স্বার্থে। কেন? কারণ ওই যে আমাকে ধাক্কা দিয়ে তো আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিছে, এখন আমি যতই বলি আমি আওয়ামী লীগ না, কেউ বিশ্বাস করবে না তো, কারণ ওরা তো জোর করে আমাকে আওয়ামী লীগ বানাইছে। তা না হলে আমার নামে মিথ্যা মামলা হবে কেন? আমি কি কখনো কোনো আওয়ামী লীগের মিটিং মিছিলে গিয়েছি? আমি ভাই সংবাদ চর্চা, কন্টেন্ট ক্রিয়েটর, রাজনৈতিক বিশ্লেষণ, ইউটিউবিং, এগুলো নিয়ে আমি হ্যাপি আছি। একটা জিনিস পরিষ্কার, আওয়ামী লীগের ভিতর বাক স্বাধীনতা আছে। আমি মন খুলে আওয়ামী লীগের সমালোচনা করতে পারি, যেটা অন্য কোনো রাজনৈতিক দলে সম্ভব না। তবে আমি কিন্তু এখনো অফিসিয়ালি আওয়ামী লীগে যোগদান করি নাই, এবং আমি আওয়ামী লীগের কোনো কর্মী, সমর্থক কিংবা মুখপাত্র নই। আমি রাজনীতিকে বিশ্লেষণ করি, আমি পলিটিক্যাল সিচুয়েশনকে অ্যানালাইজ করি, এবং সেটা আমি করে যাব। তাহলে আওয়ামী লীগের কোনো সমস্যা হয় না তাদের সমালোচনা করলে, আত্মসমালোচনা করলে, অথচ বাংলাদেশ নিয়ে কথা বললে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর আতে ঘা লাগে। কেন? কারণ তারা পাকিস্তানকে ইম্পোর্ট করতে চায় বাংলাদেশ। রাজনৈতিক পর্যালোচনা যারা করে, তারা যখন এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলে, তাদেরকে তখন তারা ইচ্ছাকৃত ভাবে হয় নাস্তিক ট্যাগ লাগাই দিবে, তা না হলে দোসর ট্যাগ লাগাই দিবে। অমুক তো আওয়ামী লীগের দোসর, অমুক তো আওয়ামী লীগের দোসর, অমুক তো নাস্তিক, এই সমস্ত বলে বলে হয়রানি করবে। ঠিক যেই হয়রানিটা এখন অ্যাডভোকেট কামরুজ্জামান লিজাকে করা হচ্ছে, তার পরিবারকে করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বাক স্বাধীনতার জায়গাটা রুদ্ধ করবেন না। আপনারা আপনাদের মতো সমাজ, দেশ পরিচালনা করুন, কিন্তু শুধু শুধু সন্দেহের বশে যাকে তাকে ট্যাগ লাগিয়ে দিয়ে, যাকে তাকে আওয়ামী লীগার বানায় দিয়ে, এতে করে
ওই পরিবারটার যেমন ক্ষতি, একই সাথে আপনাদেরও শুভাকাঙ্ক্ষী কমে যাবে। লাভ হলে আওয়ামী লীগেরই হবে। কেমনে হবে? ওই যে আমার মতো যারা বিপদগ্রস্ত হবে তারা তো পরবর্তীতে জিত করে হলো দূর, যখন ট্যাক্স যখন লাগছে তাহলে আওয়ামী লীগই করবো, আর অন্য কোনো দল করবো না। তখন সত্যি সত্যি তখন সবাই আওয়ামী লীগ হয়ে যাবে। এখন বুঝেন 18 কোটি মানুষের ভিতর যদি 17 কোটি আওয়ামী লীগ হয়, আপনারা 1 কোটি হয়ে যাবেন তো সংখ্যালঘু। তো নিজের ভালো পাগলও বোঝে। সেই জন্য বলছি আপনারা যাকে তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হয়রানি করবেন না। একই সাথে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন প্যানেলদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা ওই ক্লিপটি সম্ভব হলে পেজ থেকে সরিয়ে ফেলুন। অনুরোধ, পরামর্শ, কোনো জোর জবরদস্তি নাই। কেন বলছি? কারণ আপনারা হয়তোবা ধর্ষণটাকে বা নারীর নিরাপত্তাটাকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এদিকে ওই রামিসা হত্যাকাণ্ডের সময় নারী সেফটি নিয়ে দেওয়া ওই বক্তব্যের কারণে এই পেশাজীবী নারীটা এবং তার পরিবারটা হেনস্থার শিকার হচ্ছে। আশা করি তাদের নিরাপত্তার স্বার্থে হলেও আপনারা ক্লিপটি ডিলিট করবেন। ধন্যবাদ।